স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনারগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমরা বরাবরের মতোই আপনাদের মাঝে বলেছিলাম রিয়েল গোস্ট স্টোরি এপিসোড নাম্বার 1, সত্য ঘটনা হাড়হিম করা নৈতিক ঘটনা আপনাদের মাঝে আমরা নিয়ে আসব। আমি বলেছিলাম আপনাদের মাঝে কয়জন দর্শককে উপস্থিত করব যারা আপনাদেরকে রিয়েল গোস্ট স্টোরি এপিসোড নাম্বার 1-এ আপনাদের মাঝে কিছু ভৌতিক অলৌকিক সত্য ঘটনা কিছু শোনাবেন। আমাদের মাঝে এই পর্যায়ে যারা যারা উপস্থিত আছেন এবং ভিডিও আকারে আমি যাদের কথা বলেছিলাম, আমাদের রাফি ভাই, ইরফান ভাই, রেজওয়ান ভাই এবং দুঃখ ভরা মন দিয়ে বলতে হয় আমাদের রাফি ভাই অনুপস্থিত, কারণ তিনি নেক্সট এপিসোডে উপস্থিত হবেন। তো সর্বপ্রথম আমাদের সাথে আছেন আমাদের রেজওয়ান ভাই। রেজওয়ান ভাইকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেজওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের শান্ত ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে ইরফান ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাজিক জিনিসটা মনে করেন যে বাংলাদেশের মধ্যে নাকি আমি জানতে পেরেছি যে একটা মানুষকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন ওই মানুষটাকে যখন একটা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তো কোনো ডাক্তার নাকি সেই রোগগুলো ধরতে পারে না। তখন আমাদের বিশ্বাস করতেই হয় যে আমাদের কবিরাজের কাছে যেতে হবে বা এরকম কিছু। তো ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আপনি কি বলবেন যে এটা তো খুব বর্তমানে যেটা খুব মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে, এই বিষয়টা আপনি কি? সর্বপ্রথমত ব্ল্যাক ম্যাজিক জিনিসটা আমরা নিজেরা সৃষ্টি করেছি। ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু ছিল না। সর্বপ্রথম যা শুরুতে বলেছিলে তুমি যে ফেরেশতাগণকে পাঠানো হয়েছিল, তারা আমাদের শিখিয়েছিলেন ম্যাজিক দ্বারা বা জাদু দ্বারা বিভিন্ন ধরনের চিকিৎসা এবং জ্ঞান। জ্ঞান কিভাবে দেওয়া যায়? হ্যাঁ, তো মূলত মানুষ সেই জ্ঞানটাকে দূষিত করেছে। দূষিত করার পরে সেই জ্ঞানটা অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাকে রূপান্তরিত, যেরকম আমরা দেখেছি যে যেরকম মনে করেন যে সৎ পথে টাকা যার ইনকাম করা হালাল, অসৎ পথে টাকা হারাম, এবং হারাম টাকাটাই ব্ল্যাক মানি বলা হয়। এমনই ম্যাজিকের ক্ষেত্রেতেও সেই জিনিসটা তেমনই আর কি। আমরা জাদুকে যখন অসৎ কাজের জন্য এবং অসৎ নিয়ত নিয়ে ব্যবহার করি তখন সেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। কিন্তু ব্ল্যাক ম্যাজিক কখনোই ব্ল্যাক ম্যাজিক বলতে কোনো টার্ম সৃষ্টি করা হয়নি। মানুষ সেই জাদুটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে বানিয়েছে। ব্ল্যাক ম্যাজিকের প্রথম হলো মানে যেটা সিমটম বলা যায়, ব্ল্যাক ম্যাজিকের প্রথম সিমটম হতে পারে যে মনে করেন যে আপনি সবসময় সর্বপ্রথম যেটা হয় যে আহ, আমাদের মনে হয় যে নিজের মধ্যে ভারিত্ব অনুভূতি হয়, ভারিত্ব মনে হয়। এবং এটা অনেকেরই হয়তো মনে হতে পারে যে সবসময় আমাদের কেউ দেখছে, সবসময় আমাদের কেউ কারোর দেখছে। উপরে আমরা জানি যে কালো জাদু যদি কারোর উপর করা হয় সে এই জিনিসগুলো নাকি রিয়েলাইজ করতে পারে। সে রিয়েলাইজ করতে পারে। মানে সবসময় মনে হয় যে এটা অনেকের সাথে নর্মালিও হয়, কিন্তু কালো জাদু যখন হয় তখন সেই জিনিসটা বেড়ে যায় যে মনে হয় যে কেউ আমাদের সবসময় দেখছে দেখছে দেখছে, এরকম মনে হয় যে আমাদের সবসময় নজর রাখা হচ্ছে আমাদের উপর। আর দ্বিতীয় কি হয়, জ্বর জ্বর এবং শরীর ব্যথা। ঠিক। এই জিনিসটা প্রথমে তো অবশ্যই কেউ মানে ব্ল্যাক ম্যাজিকে কে ধরে নেবে ভাই যে ব্ল্যাক ম্যাজিক শরীর ব্যথা করতে, শুধু ব্ল্যাক ম্যাজিক না, শুরুতে হয় না। কিন্তু কখন এই জিনিসটা আমরা বুঝি যে অন্য কিছু ভুল, যেটা বললে ভাই যে আর যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পরীক্ষা ঠিকই দেয়, পরীক্ষা ঠিকই করানো হয়, কিন্তু পরীক্ষায় ধরা কিছু পড়ে না। এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষায় কিছু দরকার পড়ে না, ধরা পড়ে না। তো এই জিনিসটা যখন হয় তখন আমাদের মনে একটি অনুভূতি জাগে যে প্রাকৃতিক কোনো কিছু তো হয়তো হচ্ছে না আমাদের সাথে। তখন গিয়ে আমরা বুঝতে পারি যে ব্ল্যাক। আর আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের এটা খুবই দেখা দিচ্ছে, যেটা একটি সত্যি কথা। আমি এটাই মনে করি। আমরা ভাই আমি অনেক সময় দেখতেও পাই যে ইউটিউবের মধ্যেও অনেকে আছে যে শিখাচ্ছে, কালো জাদু শিখাচ্ছে যে একজনকে কিভাবে মেরে ফেলা যায়। তারপরে এরকম অনেক জায়গায় দেখা যায় যে পুকুর থেকে বলেন, তারপর নদীর কিনারে ভেসে এসেছে যে পুতুলের ভিতর বিভিন্ন কুফরি লিখে তারপর একটা সুই দিয়ে মানে আর বিভিন্ন রক্ত টাইপের দিয়ে মানে একটা মানুষের উপর জাদু করা হয়েছে। এই সম্পর্কে নাকি এগুলো নাকি সম্বন্ধে অনেক ম্যাথ থাকে। হ্যাঁ, হ্যাঁ, যে ১ মাস ৬ মাস পর, পর একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হলো, ওই মানুষটা ৬ মাস পর, পর মারা যাবে। একটা মেয়াদ থাকে, সীমাবদ্ধ থাকে যে অবশ্যই। শুকিয়ে, শুকিয়ে নাকি মারা হুম যাবে। হুম এই বিষয়টা ভাই যদি একটু রোগে জানাতেন। রোগে মারা যায়। এই বিষয়টা একটি একটি টার্ম আছে, অনেক অনেক হরর মুভি বা বৈদেশিক ভৌতিক কাহিনীতে আমরা শুনতে পারি,
বা হরর ভিডিওতে শুনতে পারি যে ভুডু একটি টার্ম ব্যবহার করে, ভুডু ম্যাজিক। ভুডু ম্যাজিকটা হলো মূলত যার ওপর কালো জাদু করার ইচ্ছা থাকে একজন ব্যক্তি, তার আহ, শরীরের কোনো একটি অংশ, যেমন স্পেশালি বিশেষভাবে চুলটা, এই ভুডু ম্যাজিক করার জন্য চুলটা ব্যবহৃত হয়। চুলটা নখও ব্যবহৃত হয়, কিন্তু চুলটা সবচেয়ে বেশি, কারণ এটা নেয়া, এই চুলটা সংগ্রহ করা খুবই সংগ্রহ করা খুবই সহজ হয়ে যায়। মানে যে সাবজেক্ট ব্ল্যাক ম্যাজিক, তা থেকে চুলটা সংগ্রহ করা অনেক খুব সহজ হয়ে যায় চুলটা, কারণ পছন্দীয় হয়ে যায়, কারণ খুবই যে কোনো জায়গার চুল হলেই হয় তো চুলটা। তো এটা কি হয় যে ভুডু ম্যাজিকটা করা হবে পুতুলের মধ্যে কোনো অবশিষ্ট যেরকম চুল, নখ এসব দিয়ে, তারপর নামটা লেখা হয়, পরে সেটার উপরে একটি মন্ত্র পুত করা হয় বা বদদোয়া দেওয়া হয়, বা কবিরাজের কাছে নিয়ে যারা অসৎ কাজে জড়িত, যেই জ্ঞানী ব্যক্তিরা অসৎ কাজে জড়িত, তাদের কাছে নিয়ে যাওয়া হয়, তারা এই ম্যাজিকটা, এই জাদুটা করা হয়। এটা এটা সবচেয়ে মারাত্মক কালো জাদুর ভিতরে একটা হলো এই কালো জাদুটা, যেটা বলে পুতুলের মধ্যে বহন করে দেয়া হয়, ঠিক আছে, বা বুড়ু যেটাকে বলে। আফ্রিকার মধ্যে একবার দেখা গিয়েছিল এক ট্রাইবাল পিপলস যাদের বলা হয়, আফ্রিকার ট্রাইবাল পিপলগুলি, তারা এই ম্যাজিকগুলি এরকম এই প্র্যাকটিসেসগুলি অনেক করে। 2014 সালের একটি সার্ভেতে বের হয়েছিল, আহ, নিউ ইয়র্ক এবং মেবি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস আফ্রিকা সার্ভে করতে গিয়েছিল। আফ্রিকার জঙ্গলে সেই ট্রাইবাল মানুষদের সার্ভে করতে গিয়ে একটি অবস্থায় দেখা যাচ্ছে একটি গাছের নিচে একজন মুরব্বী লোক এবং একজন মহিলা, খুব সম্ভবত তার স্ত্রী তারা ধরে নিয়েছিল। তো দেখা যাচ্ছে তার আশেপাশে অনেক পাত্র, অনেক কিছু, অনেক তরল পদার্থ রাখা, এবং অনেকগুলো পুতুল ঝুলছে গাছের পাতার থেকে বেশি পুতুল। এখন এটা তাদের কিউরিওসিটি হয়, তারা 4 দিন সেখানে সার্ভে করে, সবাই অনেক ভালো ব্যবহার করতেছে, কিন্তু যেই দিন তারা এই জিনিসটা দেখে এবং এসে যেই জায়গায় তারা স্টে করে স্টুডেন্টগুলি, যে আমরা আমরা সেই জায়গায় গিয়েছিলাম, তখন যে ট্রাইবাল যেই লোকগুলির বাসায় তারা মানে আশ্রয় গ্রহণ করে, তাদের যখন জানানো হয়, সেই লোকগুলি লাইক একদম ভীত হয়ে যায়, একদম ভয় পেয়ে যায়, একদম অনেক বেশি ভয় পেয়ে যায় যে ওই জায়গায় আপনারা কেন গিয়েছিলেন, বা কিভাবে গেলেন, বা কি দেখছেন, আপনাদের কি চোখ নজর পড়েছিল নাকি ওই লোকটার বা মহিলাটাকে আপনাদের কিছু কথা বলেছিল কিনা, ঠিক আছে, এই আর কি। তো এই জিনিসটা এই জিনিসটা হয়। তো তারা যখন এই জিনিসটা জিজ্ঞেস করলো, তখন লোকগুলি বললো যে এটা ভুডু ম্যাজিক। তারা যতগুলো পুতুল ছিল অতগুলো মানুষ মারা গিয়েছে গ্রামে থেকে, এবং এই ভুডু ম্যাজিকগুলি স্পেশালি কাদের উপরে করা হয়েছে, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ট্রাইবাল থেকে, যেমন কোনো মৃত্যুদণ্ডের অপরাধী যারা, তাদের উপরে এই ম্যাজিকটা করা হয়েছিল। সাংঘাতিক একটি অবস্থা, আসলে মানে সাংঘাতিক একটা অবস্থা। এটা তারা শুনে অবাক হয়ে যায়। তারপর একটা জিনিস পায় যে সেই দিকে যে গ্রামের মোড়ল, তার নামের একটি পুতুল দেখতে পায়। তো আর সেই একটা স্টুডেন্ট এই জিনিসটা মোড়লকে বলে, তারপর সেই পুতুলটা মানে নিয়ে আসা হয়, অনেক বড় একটা অভিযান হয়, এটা একটা সার্ভে ছিল এই আর কি, 2014 সালে এটা জানতে পেরেছিলাম, তো একটা সোর্স থেকে। তো এই হলো কথা, এটা ভুডু ম্যাজিক নিয়ে। তো যেটা বলছিলে, এটা ভুডু ম্যাজিক অ্যাকচুয়ালি আফ্রিকা এইসব এরিয়া থেকে এই জাদুই বিদ্যাটা আমাদের এখানে আসে, এবং এই জিনিসগুলি পুরিয়া আকারে অনেকে করে চৌরাস্তার মাঝখানে রেখে দেয় অনেকে। অনেকে হ্যাঁ, আমরা দেখতে পাই যে অনেকে পুকুরের মধ্যে ফেলে দেয়, আবার নদীর কিনারে ফেলে দেয়, ময়লা আবর্জনা ওই সাইডে ফেলে দেয়, গাছের মধ্যে, বট গাছের মধ্যে লুকিয়ে রাখে। নিজের অজান্তে সেই জিনিসগুলি হাত লাগানো আর নিজের জীবন ধ্বংস, এরকম একটা অবস্থা হয়ে যায় এই আর কি। এটা ভুডু ম্যাজিক মূলত আমি মনে করি, এবং যা মনে হয়। তো আমি সবার উদ্দেশ্যে এভাবে বলতে চাই যে যারা শুনতেছেন আমাদের পডকাস্ট, তো আপনারা যদি এরকম কালো জাদুর কোনো সরঞ্জাম দেখতে পান, বা সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন যে এগুলোকে হাত যেন না লাগানোর জন্য, কারণ হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করার জন্য। কারণ কেন, দেখুন, একটা মানুষের উপর কালো জাদু করা হয়েছে, আপনি ওই পুতুলটা দিয়ে তো ওই পুতুলটা আপনি ধল দেন, তো এরকম হতে পারে ওই ওই মানুষটার সার্টিফিকেট যেটা আছে ওইটা আপনার উপরে এসে পড়ে। হ্যাঁ, আপনার উপরে এসে পড়তে পারে। তো এই ব্ল্যাক ম্যাজিক ধরতে গেলে ভাইরা, ব্ল্যাক ম্যাজিক এবং যে হোয়াইট ম্যাজিক আছে, হোয়াইট ম্যাজিক সম্ভবত আমি জানতে পেরেছি যেটা কাটানোর কাজে ব্যবহার হয়, বা এরকম কিছু। আর ব্ল্যাক ম্যাজিক যেটা আছে, যেটা ব্ল্যাক ম্যাজিক শব্দটা যেরকম আমাদের রেজন ভাই বললো যে ভাই এটা মানুষের একটা নিজে বানানো, মানুষদের দোষে হয়েছে। আর আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিক ধারা এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও, যে ব্ল্যাক ম্যাজিকটা শ্রেষ্ঠ যে জিন আছে,
ইফরিত জিন। ইফরিত জিন এটা হচ্ছে জিনেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিন। এই জিন দিয়ে মনে করেন ব্ল্যাক ম্যাজিক গুলো সর্বদা করা হয়। আর আমরা অনেক সময় দেখতে পাই যে জিনদের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন টাউইরা বলা যায় যে ছোট, উলঙ্গ থাকে, কালো, হ্যাঁ, বাট্টা থাকে। তো আহ, আমাদের শান্ত ভাইও মনে হয় এরকম দেখেছিলেন বা ওইদিন অবশ্যই অবশ্যই। দেখেছিলেন। আহ, ছোট বাট্টা ছিল। তো সব মিলে বলা যায় যে ওইদিন আমরা এরকম ভাবে আড্ডা দিচ্ছিলাম, তো আমাদের রেজন ভাই একটা ঘটনা বলেছিলেন যে একটা 6 ফুটের মানুষকে একটা ছোট বাচ্চা নাকি এক হাত দিয়ে তুলে আছাড় মেরেছিল। তো ওই ঘটনাটা আপনার থেকে জানবো, কিন্তু এর আগে আমি একটু কিছু বলতে চাই ভাই। ওটা হচ্ছে যে আমি ওই দিন কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কিভাবে পসিবল একটা এত ছোট বাচ্চা, একবার খেয়াল করেন, একটা 6 ফুটের মানুষকে নাকি তুলে আছাড় মেরেছিল। তো ওই ঘটনাটা যদি ভাই আরেকটা বার শোনা। তো ঘটনাটি হলো আমার এক আহ, বন্ধুর, যে আমার স্কুল টাইমের এক ফ্রেন্ড। ঘটনাটি পঞ্চবটি, পঞ্চবটি যে এরিয়াতে, হাবিবুল্লাহ ব্রিজের যারা দিকে যে নারায়ণগঞ্জে area। থাকেন তারা পঞ্চবটি সম্পর্কে জানবে। হ্যাঁ, সেই এরিয়াটি। তো সেই লোকটা মূলত ডিরেক্ট যদি আমরা ঘটনাটিতে যাই, তাহলে আচ্ছা, যে যার সাথে হয়েছিল, সে ফজরের নামাজের পর, ফজরের পর উনি ওনার শ্বশুর বাড়িতে ছিলেন সেদিন। তো শ্বশুর বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে তিনি আবার শ্বশুর বাড়িতে ব্যাক করেন। সেখান থেকে কিছু খাবারের সামগ্রী নিয়ে, এবং বিশেষভাবে খাবারের মধ্যে ছিল চকলেটস। চকলেটস আর মিষ্টি, মিষ্টি জাতীয় খাবার ছিল, চকলেট, মিষ্টি এবং মেবি জিলাপি ছিল। আর মাংস হয়তো ছিল, মাংস ছিল ওই যে কাবাব টাইপ কিছু ছিল। তো এই সব নিয়ে একটা পুটলিতে নিয়ে উনি ফজরের নামাজের পরে শ্বশুর বাড়িতে যান। এখন আর পুটলিটি নিয়ে তার বাসায় ব্যাক করছেন। তার শ্বশুর বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ছিল এই কত, খুবই কম, বলতে গেলে খুবই কম, এক এক গল্লির ভিতরেই ছিল, একই গলির ভিতরে। তো উনি যখন ব্যাক করতেন, তার শ্বশুর বাড়ির ঠিক পাশেই হলো মসজিদ, ছোট একটি মসজিদ শ্বশুর বাড়ির সেই পাশে। ঘটনাটি হলো প্রায় 14 বছর আগে। তো ব্যাক দেখি বা তার বাসায় যেতে নিয়েছেন। যখন বাসা যাওয়ার পথে দেখেন যে মসজিদের ঠিক সামনে, ঠিক সামনেই একটা ছোট শিশু, মেয়ে শিশু, আহ, মানে বসে কান্না করছে। উলঙ্গ কান্না ছিল। উল- একদমই উলঙ্গ ছিল বলা যায়। একদম একটি নেংটি টাইপ করেছিল, শুধু কালো কালো ছিল কালো নাকি? করে, কালো একদম এরকম একটি শিশু মেয়ে। তো কান্না করতেছে। তার দেখে লাগে যে ভাই এটা কিরকম একটা বাচ্চা। এখন এই জিনিসটা যে অ্যাভয়েড করতে হবে, তার মাথায় তখন তা হয়তো ছিল না। এখন তার কি মস্তিষ্কে, তার মাথায় কি ছিল, তার মানসিকতা, সেটা তো জানা যায় না। কিন্তু হ্যাঁ, তো তিনি কি করেন, যেই ভুলটা করতে নেই সেই ভুলটাই করেন। তিনি সেই এন্টিটি বলা যায় তার সামনে যায়, তার সামনে গিয়ে বলে যে বাবু কি হয়েছে তোমার, মানে কি হয়েছে, কি হয়েছে, এরকম ভাবে তার মানে কাঁধে হাত দেয়, কাঁধে হাত দিয়ে যে, কি হয়েছে তোমার, এরকম আর কি। তো আহ, কান্না করতে করতে বাচ্চাটি বলে যে আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে। তো ভালো কথা, ক্ষুধা লেগেছে। এখন বলে যে ও আসো কিছু খাওয়াই, কিছু খাওয়াই তোমাকে বা কিছু সাথে নিয়ে যেতে। তো বলে যে না, আপনার ব্যাগের থেকে, আপনার হাতের থেকে কিছু দিয়ে দেন। বলতেছে আপনার হাত থেকে কিছু কিছু দিয়ে দেন, দিয়ে দেন। আপনার আচ্ছা, হাত থেকে কিছু দিয়ে দেন, এভাবে আপনার হাতের থেকে কিছু দিয়ে কিছু দেন দিয়ে দেন। বলতেছে। এখন লোকটার লাগে মুখও তুললো না। একটা জিনিস যেটা লক্ষ্য করার মতো, যে বাচ্চাটি কিভাবে কান্না করছিল এটা বলে দেয়, যে মুখ বাচ্চারা করে না, মুখ ঢেকে, মুখ একদম মুখ দেখে ঢেকে দেখে কান্না করে, কান্না করে, ঠিক হ্যাঁ। আছে, ওরকম ভাবে কান্না করতেছে। মুখ তুলে না, মুখ তুলেছিল না, হাত সরিয়েছে শিশুটি, মুখ তুলেনি, হাতও সরায়নি। আচ্ছা, কিন্তু বলতেছে আপনার হাতে যেটা আছে না, হাতের থেকে দিয়ে দেন কিছু, আপনার হাতের থেকে কিছু দিয়ে দেন, এভাবে বলতেছে। তো তখন হয়তো সেটা প্রস্তুত করতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে তার মাথায় সে মুখ না তুললে বলতেছে হবে। তো পরে বলে যে আরে তুমি হাতের থেকে না, তুমি আসো তোমার কিছু চিপস চকলেট কিনে দেই, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এরকম কিছু একটা বা কিছু তো ঠিক তার বাসার সামনে একটি দোকান, ফজরের পরে ওই যে চায়ের দোকান নাকি যেন হয়তো খোলা ছিল বা কিছু। তো সে বলতেছে ওদিক থেকে সেটা কিনে দিব, বা তার বাসার থেকেই লাগলে কিছু এনে দিব। হাতের থেকে উনি দিতে চেতেছেন না। তো লোক, শিশুটি বলে যে না, হাতের থেকে দেন। তো বলে যে চলে যাবো, বাট পরে আবার তাকায় দেখা যায় কান্তার সাথে, বলে যে আসো সাথে আসো। তো লোকটি বলে হাত ধরে, আচ্ছা, শিশুটির হাত ধরে টান দেয়, হাত ধরে টান দেয়। তো উঠে না, হাত ধরে টান দিই। তো সে করেছে কি খুব জোরে, মানে আরে আসো, তো এরকম করে হাত ধরে টান দেওয়ার সাথে সাথে শিশুটি, মানে মনে করো যে 3 সেকেন্ড, 2-3 সেকেন্ডের মধ্যে কি করে এক হাত সরায়, যেই হাতে ধরে টান দিয়েছিল
টান দেওয়া অবস্থায় সেই বাম হাত দিয়ে লোকটিকে তুলে এক পাশ থেকে আরেক পাশে আছাড় মারে। তো মারাত্মক অবস্থা মারাতে ভাই। হচ্ছে তো আসার খেয়ে তার অবস্থাটা হয়ে যায় যে আহ, এরকম না যে ব্যথা বেশ শক শক যে হইলো কি মানে সে অলমোস্ট আনকনসিয়াস, সে অলমোস্ট আনকনসিয়াস মানে অলমোস্ট অজ্ঞান, এত অজ্ঞান হওয়ার মতো ছোট অবস্থা। বাচ্চা কিভাবে কিভাবে? পসিবল? আর আপনি বলেছিলেন যে লোকটার হাইট নাকি 6 হ্যাঁ, ফুট। 6 ফিট, হ্যাঁ যেটা বলে 6 ফিট 1 ইঞ্চি হবে হাইট, ঠিক আছে। এই হলো কথা। ওজন হবে প্রায় 87 প্লাস তো হবে, 87 প্লাস তো হবে। এমনকি এত জোরে আছাড় খায় যে পড়ার আবার লম্বা মানুষ ভারী মানুষ, পড়ার সাথে সাথে এই এই হাঁটুর দিকের একটি হাড্ডি চির ধরে যায়, একটা আঙুল ভেঙে যায়, একটা আঙুল বাহাতের এক আঙুল আর হাঁটুর দিকে হাড়ে চির ধরে যায়। আর মাথা এত জোরে পাকায় লাগে যে মাথা ফাইটা যায়, অন দি স্পট মাথা ফাইটা যায়, অজ্ঞান, অজ্ঞান একদম অজ্ঞান। তো পরে মুয়াজ্জিন তাকে দেখে সেখানে, মুয়াজ্জিন সাহেব তাকে দেখে তার বাসার নিচে গিয়ে ডাকাতে, শ্বশুর বাড়ি নিচে গিয়ে ডাকাটাই করে যে পড়ে গেছে এরকম ভাবে। এখন পড়ে তো যায়নি, কি হয়েছে সেটা তার জ্ঞান আসার পর উনি বলেন এই পুরো ঘটনাটা। তো মুয়াজ্জিন সাহেব তখন তাকে একটি সতর্ক বার্তা দিয়েছে, যেটা আমিও আপনাকে দিচ্ছি বা আমরা আপনাদের দিচ্ছি লিসেনার্সদের, যে কখনোই রাতের বেলা এরকম কোনো শিশু, স্পেশালি শিশু যখন কান্নাকাটি করতেছে, কি করতেছে না করতেছে, আর এরকম আজব বেশভূষায় থাকলে কখনো তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। লাগলে তার আশেপাশে কেউ আছে কিনা তা দেখতে, বা লাগলে 4-5 জন নিয়ে গিয়ে তার সাথে কথা বলা, যদি নিতান্ত আপনার মনে হয় যে না ভালো করে এরকম করতে, ঠিক আছে। একা থাকলে কখনো এই জিনিসটা, একা রাস্তায় ডাকাডাকি করলাম, আসো আমার সাথে আসো খাওয়াই দিই, এইসব তার মতো কথাবার্তা বলাটা ঠিক হবে না। এটা নিতান্তই আনসেফ হয়। যেটা মজিদ সাহেব তাকে বলে যে দোয়া পড়বেন আর জাস্ট দোয়া পড়বেন, ইগনোর করবেন, আর বাসায় ফজরের পরে রাস্তায় এত ঘুরে ঘুরে কোনো প্রয়োজন নেই, গিয়ে ঘুমাইবেন। আল্লাহ তাআলা নিচে বলেছেন ফজর নামাজ পড়বা, লাগলে গিয়ে ঘুমাইবেন, এলে কাজ করবা, রাস্তায় এত ঘুরে ঘুরে বেশি কোনো দরকার নাই। এই জিনিসটা আর কি, এটা ছিল এই ঘটনাটা। আর আমরা জানি যে রাতের ৩টার দিকে বা ৩টার থেকে বা ১টার থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো বেশি বেড়ে যায়। তো এই সময়টায়ও আপনারা অনেক সতর্ক থাকবেন। যেমন আমরা ১টার থেকে ধরে, অনেকে আছে না যে গরমের সময় গরম লাগছে, ছাদে একটু বসে হাওয়া বাতাস খাই, আড্ডা দেই, না এরকমটা না। যদি আপনি হাওয়া বাতাস খেতে মন চায়, কারেন্ট চলে গেছে, বাসায় গরম লাগছে, আপনি আপনার ২-৩ জন সাথে নিয়ে যান বা মা-বাবাকে সাথে নিয়ে যান। কিন্তু রাতে ১টার দিকে ২টার দিকে কখনো ছাদেও একা যাবেন না। কারণ রাসূল বলেছেন যে রাতের প্রায় ১:৩০ থেকে শুরু হয় প্যারানরমাল অ্যাক্টিভিটি। অর্থাৎ এটাও বলেছেন যে সন্ধ্যার ওই সময়টায় বেশি বেড়ে যায় এবং সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় জিনেদের চরাচর। মানুষদের জন্য দিনকে আল্লাহ বিশ্রামের মানুষের জন্য দিনকে আল্লাহ কাজকর্মের জন্য বানিয়েছেন, হ্যাঁ? আর রাতকে বিশ্রামের জন্য। এবং রাতের বেলা এরকম এক প্রকার জীব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছেড়ে দেন যারা আমাদের আশেপাশে বিচরণ করে, যাদেরকে আমরা দেখতে পারি না। জিন জাতির কথাই বলেছেন। তো আমরা শান্ত ভাইয়ের ঘটনার দিকে এখন যাব। তো শান্ত ভাইয়ের ঘটনার দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের রেজন ভাই যে বিষয়টা বলল, ছোট একটা বাচ্চার করে, এটা সচরাচর আমাদের আঞ্চলিক ভাষায় কারকুনা, দেশের বাংলাদেশের প্রদেশের আঞ্চলিক ভাষার মধ্যে কি বলা হয় আমি জানি না, কিন্তু নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার মধ্যে টাউইরা বলা হয়। হ্যাঁ, এখন বেসিক্যালি ধরতে গেলে অনেক জেলাতেই আছে যে এই নামটাই বেশিরভাগ উচ্চারণ করে। আবার কে কোন নাম উচ্চারণ করে আপনারাও একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। চেনার কোনো আছেন যারা আপনাদের মাঝে উপস্থাপন করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্ত ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের শান্ত ভাই ধরতে গেলেন তিনি অনেক এক্সাইটেড হয়ে আছেন, অনেক আগে থেকে ঘটনা বলবেন। তো শান্ত ভাই, আমরা আপনার ঘটনা কিছু জানতে চাই। তো আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স আমাদের অডিয়েন্সদের মাঝে শেয়ার করতেন। অবশ্যই। এই একটু আগে রেজন ভাই যেটা বলল, ঠিক আছে? যে রাতের টাইমটা, এই সম্পর্কে আমি একটা ঘটনা জানি, যে আমার স্যারের থেকে শুনেছিলাম ঘটনাটা। হ্যাঁ ভাই, তাহলে ঘটনাটা একটু। মানে ঘটনাটা কি, তার গ্রামের আর কি, ঠিক আছে? মানে গ্রাম অঞ্চলে তো এমনি রাতের টাইমটা একটু ভয়ঙ্কর হয়, ঠিক আছে? আর রেজন ভাই যেটা বলল যে গ্রাম অঞ্চলে ভোরবেলা নাকি মানে দেখছিল একটা টাওয়াররা। জি হ্যাঁ, এটা এটা টাকইরা, এটা অ্যাকচুয়ালি তুমি কি টাকইরা এই এই জিনিসটা এই জিন টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ। আর কি আমার স্যার আর কি হেরাকাত নানা ছিল,
নানা যে সময় আর কি সকালবেলা মাটি কাটতে যেত, এবার মাটি কাটার কাজ করতো। হ্যাঁ আবার একটা কর্মচারী আছিল, হ্যাঁ আর কি মাটি বোঝা মানে উঠাইতো, হ্যাঁ মাটি কাটতো না। কিন্তু আমার স্যারের নানা আর কি মাটি কাটতো, ঠিক আছে। সকালবেলা এমন টাইমে মানে উঠছে মাটি কাটতে যাইবো প্রায় ফজরের পর পর, তখন কোদাল নিছে আর কি, যে কোদাল আর কোন সময় ছিল, শীতের এটা সময় বা গরম? শীতের সময় আর কি। শীতের সময়, হ্যাঁ সামনে তো শীতের সময়ের ঘটনাগুলো আমার কাছে লাগে। হ্যাঁ, আর কি তখন কোদাল মানে নেওয়ার পরে এখন বাইরে হইছে, বাইরের পরে দেখে যে তার কর্মচারী তার বাসার সামনে। এখন তার কর্মচারীকে জিজ্ঞেস করলো যে তুমি এখানে কি করতেছো। কর্মচারী বললো যে আজকে মাটি কাটবো আমি। এখন হ্যাঁ মনে মনে চিন্তা করলো ওর তো রাখছি মাটি উঠানোর জন্য, ঠিক আছে, মাটি কাটার তো কোনো কাজ নাই। এখন তার কর্মচারী আইসা বললো যে কোদালটা তার হাতে দিতে। এখন আমার স্যারের নানা তখন আর কি মনে পড়লো যে এই জিন টাইপের যেগুলো জিনিস থাকে সেগুলো লোহার সামনে আসতে পারে না, ঠিক আছে। এরকম অনেক ঘটনা শুনেছি, যদি কোনো জিন বা কিছু থাকে, মনে করেন যে আগুন থাকবে বা স্মোক থাকবে বা লোহা থাকবে, লোহা রূপার সামনে হ্যাঁ, আছে, এগুলো এইসব থাকতে সিলভার নাকি আসতে পারে না। আচ্ছা তারপর ভাই? এখন তার হাতে যেহেতু লোহার আসছিলাম, সে মনে করছে যে লোহাটা যে এখন সেরাতে দিয়ে দেয়, তার কর্মচারীতে দিয়ে দেয়, ঠিক আছে। ওটা তার কর্মচারী নাও হইতে পারে, যে হঠাৎ করে কোথাও দিচ্ছে তো হয় না, কারণ সে তো মাটি উঠায়। পাতি করে মাটি উঠানো এক জিনিস আর কাটা তো আরেক জিনিস। এখন ফজর আয়োজন আগের ঘটনা যেহেতু, কিছুক্ষণ পর ফজর আয়োজন দিবে। এখন সামনে যে কর্মচারী রূপে যে জিন হোক অথবা কর্মচারী হোক, বলতেছে যে জলদি করার জন্য। এখন তার নানা কি করছে যে দেয় নাই, বলতেছে যে তুমি অপেক্ষা করো আমি করতেছি, এমন আর কি ফজর আয়োজনটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। যে টাইমে ফজর আয়োজনটা দিছে, এখন সামনে যে ইটা ছিল কর্মচারীটা ছিল, বলতেছে আরে তাড়াতাড়ি দাও, আমাকে সময় নেই, আমার যাইতে হইব, ঠিক আছে, মাটি কাটতে হইব। তার নানা কি দেয় নাই। অবশেষে কি হলো যে নাদার কারণে ওই জিনটা আর কি খেপে গেছে। খেপে বলে তুই আজকের জন্য বেঁচে গেলি গা। ঠিক আছে, তুই আজকের জন্য বেঁচে গেলি, কিন্তু পরের দিন বাঁচবি না। আর এই ঘটনায় এখানে শেষ হয় নাই, যে আরো কিছুদিন পর তার নানও সুস্থ হয়ে যায়, মাটি কাটাও প্রায় বন্ধ করে দেয়, ঠিক আছে। মাটি কাটা বন্ধ করার পরে ও সুস্থ দিনে দিনে এমনি মাটিতে পড়তে থাকে, মানে বিছানায় পড়তে থাকে, পড়তে পড়তে মানে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পর তার লাশ মাটিতে পড়তে থাকে। আর তার কিছুদিন পর থেকে বিছানায় পড়তে থাকে অসুস্থতার কারণে। এর কিছুদিন পর মারা যাওয়ার পর, এরপর আরেকটা ঘটনা আছে, যে মারা যাওয়ার পর যে সময় তাকে গোসল দিয়া মসজিদে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব মসজিদে ঢুকছে, যে লাশের একটা ঘর থাকে, এর সামনে রেখে আর কি দেওয়া হয়, জানাজা দেওয়া হয়। জানাজার ঘরে দেখে লাশ আছে, জানাজা দেওয়ার পরে এই সময় আর কি খাটে করে আর কি সে নিয়ে যাবে, কবর নিয়ে যাবে, হ্যাঁ কবর নিয়ে যাবে। এই সময় দরজা খোলার পরে দেখে লাশ নাই। সাংঘাতিক। মানে যখন মারা যায় তার নানা, যখন জানাজার মানে তার নানা মানে তার নানা যখন মারা যায় তখন তার লাশটার সাথে এটা হইতেছে আর কি। কি ছিল আরেকবার বলুন। আর কি জানাজার টাইমে দেখে লাশ আছে, কিন্তু জানাজার দেওয়ার পর যে সময় আর কি দরজাটা খুলছি যে কবরস্থান নিয়ে যাবো, দেখে লাশ নাই, ঠিক আছে। তারপরে কি হলো? এখন যে মুয়াজ্জিন আছে অথবা ইমাম সাহেব আছে, তারা বলে যে পিছনে সবাইকে বলে যে কিছুক্ষণ ওয়েট করার জন্য, লাশ মানে আছে ভিতরে আছে, কিছুক্ষণ ওয়েট করেন, আবার ফিরে আসবে। হ্যাঁ ফিরে আসবে। এখন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যায়, ঠিক আছে, একটু পর দরজা খোলার পরে দেখে যে লাশ আসছে। মানে এটা কিভাবে আসছে, কেমন আসছে, এটা অনেক মানে ভয়ানক একটা বিষয়, ঠিক আছে। এর আগে এর সাথে বহুত ঘটনা হয়েছে, যেমন আমি একটা একটু আগে শুনাইলাম যে বর্ষাকালে একটা কাহিনী হয়েছে। এগুলো আর কি গ্রামে এমন বহুত জিনিস দেখা যায়। জানি যে গ্রাম সাইট অঞ্চলে এগুলো বেশি অ্যাক্টিভিটি গুলো ভাই বেশি ঘটেছে। আর আগে ধরতে গেলে বাংলাদেশের অধিকাংশ শতাংশ জেলা এগুলো গ্রাম ছিল নাকি রেজান? পুরো বাংলাদেশ নারায়ণ বাংলাদেশটাই একটা গ্রামের দিকে ছিল গ্রামের ভারতবর্ষের দিকে ছিল। সময়। হ্যাঁ, যেখানে যে কারণে অনেক পৈতৃক ঘটনাগুলো দাদি নানি থেকে শুনতে পাই। যেমন আমার একটা ঘটনা শুনেছিলাম যে আমার দাদির কাছ থেকে, তার নাকি একটা নানু ছিল, আপনার মনে করেন যে সন্ধ্যার সময় নাকি ভাই মাছ ভাজতেছিল সন্ধ্যার সময়, হ্যাঁ সন্ধ্যার পর, সন্ধ্যার পর একটু সন্ধ্যার দিকে মাগরিব নামাজের পর মাছ ভাজতেছিল। তো আগের দিনের মানুষগুলো নাকি ভাই বেশি সাহসী টাইপের ছিল, তারা তাদের এই জিনিস থেকে অভ্যাস ছিল, এরকম জিন বা এরকম হ্যাঁ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর অভ্যাস ছিল তাদের ছোটকাল থেকেই। বট গাছে উল্টা ঝুলতে দেখে জিনিসপত্র, তো হ্যাঁ এরকম তাদের সাহস এই জন্য একটু বেশি ছিল আর কি আমাদের থেকে। তখন যখন মাছ ভাজতেছিল তখন নাকি বাইরে থেকে একটা হাত বের করেছে, হাত বের করে মনে করে ঘরের ভিতরে ঢুকিয়ে ডাইরেক্ট বিকট শব্দে বলতেছে আমাকে একটা মাছ দেন না, আমাকে একটা মাছ দেন না। তখন নাকি
আমার ওই দাদি নানু ভয় আর পায় না, হ্যাঁ নাকি সাহস নিয়ে ভাতের কড়াইয়ের মধ্যে নাকি যে খুচুনটা ছিল খুচুনটা দিয়ে নাকি হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেওয়ার পরে এমন জোরে চিৎকার মেরেছে, বলতেছে যে আমি আর জীবনও আমি চাই জীবনও চাবো না। আগের দিনের মানুষের নাকি সাহস ছিল। আর জিনেদের সামনে নাকি গিয়ে যদি কোনো মানুষ জিনেদের সামনে পড়ে বা সাহস দেখাতে হয়, যদি কোনো ব্যক্তি নাকি সাহস না দেখায়, জিনেরা চায় একটা মানুষ কিভাবে দুর্বলতা কাজ করে, দুর্বল টাইপের ইরফান ভাই, দুর্বলতাটা তাদের ভিতরে বেশি যোগাযোগ সৃষ্টি করে। আর তারা চাই যেন মানুষ ভয় পায় করে। বলতে চাই আপনারাও যদি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদেরকে আপনার ঘটনাগুলো ভয়েস আকারে যদি পাঠাতে মন চায় তাহলে ভয়েস আকারে পাঠাবেন, কিন্তু লিখে আপনার ঘটনা পাঠাবেন না, কারণ আপনার ঘটনা আমরা সরাসরি লিখার ঘটনা আমরা বলতে পারবো না। কেননা আপনি যেভাবে লিখবেন, এখন আমি আপনার কথার ভাবভঙ্গি থাকবে একরকম, আমি বলবো অন্যরকম। তো যে ব্যক্তি বলবে তার সাথে ঘটে গিয়েছে এরকম কিছু ঘটনা, তার ভাবভঙ্গিটা আছে ভাই আরেক রকম। হ্যাঁ, তো মানুষগুলো বুঝতে পারবে যে আপনার সাথে কিরকম ভাবে ঘটনাটি ঘটেছে বা আপনার ফিলিংসটা কিরকম। হ্যাঁ, আপনি যদি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান অবশ্যই ভয়েস আকারে আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন, এবং যদি আমাদের সাথে বসে অংশগ্রহণ করতে চান, যে প্রোগ্রামে ভাই আপনার সাথে অংশগ্রহণ করতে চাই, আপনাদের এখানে আসতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে রাখবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। তা আপনার থেকে শুনছিলাম যে ওই দিন আপনি একটা বলেছিলেন যে আপনার ঘটনাটা আমাকে আমাকে স্মরণ করিয়ে দিতে, আপনার ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, যে আপনার প্রায় আহ, রাতের বেলা ঘটনাটি, হ্যাঁ সেই ঘটনাটি যদি আমাদের একটু লিসেনারদের শোনাতেন। হ্যাঁ, এই ঘটনাটা আমার নিজ ভাইয়ের সাথে ঘটেছে। তখন রাত আনুমানিক 1টা 11 মিনিট বা 12 মিনিট হবে। এমন তো অবস্থায় আমার ভাই তেলাক্ত জিনিস, মানে তেলাক্ত খাবার, বিরিয়ানি বা বার্গার, চাপ চাপ, এরকম এরকম কিছু নিয়ে বাসায় আসছিল। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এই কোনো ভাজা পোড়ার জিনিস থাকলে এই জিনিসগুলো নিয়ে রাতে যাওয়াটা উচিত। আমার ভাইয়ের সাথে একটা সাইকেল ছিল, সাইকেল চালিয়ে সে আসছিল, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এমন তো অবস্থায় সাইকেলটা আচমকা বন্ধ হয়ে গেল। যতই চেষ্টা করছিল সাইকেলটা চালাতে পারছিল না। সে সাইকেল থেকে নেমে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে সাইকেলের দুটি চাকা মাটির তলে ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এমন সময় আমার ভাই কি করবে বুঝে পাচ্ছিল না। আমার ভাইকে আমার ভাই এমন ভয় পেয়েছিল যে যেটা বোঝানোর মতো না। সেরকম আসলে ভয় ভাই, মানে এটা ভয়, এটা কারণ এই জিনিসটা আমরা কখনো এক্সপেক্ট করি না যে হ্যাঁ আচ্ছা ভাই কোনো সময় আমরা এক্সপেক্ট করি যতনি মান আমাদের আমরা একটা জিন দেখে ফেলবো, তো এই জন্য সেটাই, আমাদের মস্তিষ্কটা অনেক আজব ভাবে রিয়াক্ট করা শুরু করে। হ্যাঁ সেটাই আমরা বুঝতে পারছি যে তার ভাইয়ের সাথে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, এখন তিনি অলমোস্ট কাঁপছেন কথা বলতে বলতে, এখন তার ভিতরে যে ভয়টা শরীর কাঁপা দিয়ে উঠছে। তারপর ভাই তারপর কি হলো? তখন আমার ভাই সাইকেলটা থেকে নেমে সূরা কালাম সূরা পড়ছিল, কালাম যেটা পড়তে লাগছিল। সূরা কালাম পড়তে পড়তে সে একটি ধরেই সে আমার বাসায় চলে আসলো। এই ছিল আমার ঘটনা। ভাই তারপর পরবর্তীতে নাকি তার অনেক জ্বর ছিল, ঝড় তার ছিল? অনেক জ্বর ছিল, প্রায় 1 সপ্তাহ যাবত তার জ্বর ছিল। ভাই মারাত্মক মারাত্মক ঘটনা ভাই, এটা সত্য। সাইকেলটা এখন কি করবে, জীবন বাঁচানোর জন্য তো দৌড় দিতেই হয়। সকালে সাইকেলটা পেয়েছিল আর কি, কোথায় ছিল সাইকেলটা সকালে? সাইকেলটা পেয়েছিল তার রাস্তা থেকে একটুখানি দূরে সাইডে। সাইডে সাইডে ওই সাইডে। আর ভাই সাইকেল এইভাবেও যে অনেক চোর চামারও থাকতে পারে যারা সাইকেলটা চুরি পর্যন্ত করে নাই। আর ওই জায়গাটা কিরকম ছিল যে ওই জায়গাটা? জায়গা ছিল খুবই নোংরা আর কি, আবর্জনা ফালায় এরকম একটা সাইড ছিল। আচ্ছা আচ্ছা, এভাবে কোনো কিছু দেখতে পেরেছিল কিনা না বা না, এরকম কোনো দেখতে পাচ্ছিল না, কিন্তু সে সে একটা অনুভব করতেছিল অনুভূত কেউ আছে কেউ আছে, আর খুব দ্রুত গতিতে অনেক বাতাস ছিল, অনেক এরকম হাওয়া ছিল, ঠান্ডা বাতাস না? অনেক ঠান্ডা হাওয়া ছিল। এই ছিল আর কি ঘটনা। আচ্ছা, তো ভাই আপনার আমরা সময় স্বল্পতার কারণে ইরফান ভাইয়ের আমরা একটি ঘটনাই শুনতে পারলাম। তো আমার লাস্ট একটি আমি একটা ঘটনা বলতে চাই, যেটা হচ্ছে আহ, খুব ছোট একটা ঘটনা, যেটা হচ্ছে যে রেজন ভাই আপনাকে মনে হয় বলেছিলাম যে আমি যে জায়গাটার মধ্যে থাকি এই জায়গাটার লোকেশনটা আমি নাই দিলাম, কারণ আহ, আমি প্রত্যেক দিনই একটা অভ্যাস ছিল যে ফজর নামাজ পড়ে বাবার সাথে হাঁটতে যাওয়া।
তো এ পাশে আমাদের অনেক হিন্দু বাড়ি আছে যে এতক্ষণ পর্যন্ত যারাই আমাদের সাথে থেকেছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন। আর রিয়েল গোস্ট স্টোরি এপিসোড নাম্বার 1 এই ছিল আপনাদের মাঝে। আর সাথে আছে আমি এবং সাথে আছেন আমাদের রেজন ভাই, শান্ত ভাই, ইরফান ভাই। থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনারা যেন এত কষ্ট করে আমাদের এখানে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এতটুকু সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের লিসেনারদের কিছু শুনিয়েছেন। তার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাতে চাই এবং আমরাও চাই যেন আপনাদের কাছে প্রত্যাশা করছি যেন নেক্সট এপিসোডে আরও ইন্টারেস্টিং ঘটনাগুলো আপনারা আমাদের মাঝে কিছু গিফট করবেন। হ্যাঁ, এটা আমরা উইশ করছি, আপনাদের কাছে ইচ্ছা জানাচ্ছি।